আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ওয়েবসাইট স্ট্রাকচার নিয়ে বা ওয়েব কাঠামো নিয়ে আলোচনা করব। ওয়েবসাইটের কাঠামো হচ্ছে সেই জিনিস যে পদ্ধতিতে অ্যাকচুয়ালি একটি ওয়েবসাইটকে সম্পূর্ণরূপে প্রকাশ করা হয়। একটি ওয়েবসাইটের কাঠামো যেখানে ওয়েবসাইটের বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী এই কাঠামোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। আমরা আজকে সেই টাইপগুলো আলোচনা করব। বেসিক ওয়েব স্ট্রাকচার অ্যাকচুয়ালি কিরকম দেখতে হয় আমরা সেটা এক্সাম্পল বললে ভালো বুঝবে। আমরা যখন ইন্টারনেটে প্রবেশ করি, কোনো কিছু সার্চ দিয়ে আমরা একটি ওয়েবসাইটে প্রবেশ করি, তাহলে প্রথম যে পেজটি আসে সেটি হচ্ছে হোম পেজ। ওকে, তাহলে একটি ওয়েবসাইট আমি ক্লিক করলাম, প্রথম পেজটা হচ্ছে আমার হোম পেজ। দেন যদি আমি সেই ওয়েবসাইটের কোনো একটি লিঙ্কে ক্লিক করি, সেটা হবে আমার মূল মানে মেইন সেকশন, যেটা বাংলা হচ্ছে মূল ধারার পেজ, মেইন সেকশন। মেইন সেকশনের আন্ডারে কোনো সেকেন্ড টপিকে, দ্বিতীয়বারের মতো কোনো টপিকে যদি ক্লিক করি, আমি সেই সেন্টেন্স যেটা নিচে বোল্ড করা থাকে বা কালারিং থাকে, ক্লিক করে সেটা হবে সাব টপিক, মানে উপধারার পেজ, উপধারার পেজ। তাহলে বেসিক একটি ওয়েবসাইট স্ট্রাকচার হচ্ছে হোম পেজ, দেন মেইন সেকশন, দেন সাবসেকশন। ওকে, মানে একটি বিভিন্ন ধরনের ওয়েবসাইটের কাঠামো রয়েছে। সেই কাঠামো যেরকমই হোক, যে ডিজাইনই হোক, এই তিনটে জিনিস অবশ্যই থাকবে। হোম পেজ থাকবে, সাবসেকশন থাকবে, মেইন সেকশন থাকবে। ওকে, ফার্স্ট টপিক হচ্ছে মেনু বা হায়ারার্কিস। যেটাকে ট্রি স্ট্রাকচারও বলা হয়। আমরা ট্রিটা থেকে তাকালেই ভালো বুঝবো। দেখো, এই নাম্বার 1 পেজটা যদি আমার হোম পেজ হয়, মেনু বা হায়ারার্কিসের ক্ষেত্রে যদি এটি আমার হোম পেজ হয়, দেন এই লাইনটা, ওকে, এই তিনটা পেজ হচ্ছে আমার মেইন সেকশন, মূলধারার পেজ। দেন এই প্রতিটি পেজের আন্ডারে আর দুটো করে আরো বেশি থাকতে পারে, আমি জাস্ট দুটো লিখলাম। দুটো এই নাম্বার 5 আর নাম্বার 6 এই দুটো পেজ রয়েছে নাম্বার 2 এর আন্ডারে। তাহলে 2 যদি মেইন পেজ হয়, তাহলে 5 এবং 6 হচ্ছে সাবসেকশন পেজ। তাহলে হোম পেজ, মূলধারার পেজ, উপধারার পেজ। তাহলে এই স্ট্রাকচারটাকে মেনু বা হায়ারার্কিস বলা হচ্ছে, কারণ একটি পেজকে মূল ধরে এভাবে লিস্ট আকারে অন্যান্য পেজগুলোকে সাজানো হয়। মোস্ট ইম্পর্টেন্ট, দেন তাদের শাখা প্রশাখাগুলো ট্রির মতো দেখতে স্ট্রাকচারটা, এই জন্য তাকে ট্রি স্ট্রাকচার বলা হচ্ছে। এই গঠনটার উদ্দেশ্য কি? এই গঠনটার উদ্দেশ্য হচ্ছে কোনো একটি বিষয়কে ইন্ডেক্সের মতো করে, যেভাবে আমাদের বইগুলোতে আমরা যে বই ব্যবহার করি, সেই বইয়ের সূচিপত্র আমরা যে খেয়াল করি, দেখবে অধ্যায়ের নাম, অধ্যায়ের ভেতরে বিভিন্ন টপিকের নাম এবং টপিকের আন্ডারে সাব টপিকগুলোর নাম, ইন্ডেক্স খেয়াল করলে বুঝবে এই ওয়েব স্ট্রাকচার গঠনটা অনেকটা আমাদের বইয়ের ইন্ডেক্সের মতো। এই স্ট্রাকচারটা অনেক বেশি পপুলার, অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। ইউজাররা এই স্ট্রাকচারটা ব্যবহার করে অনেক বেশি আরাম বোধ করে, মানে কোনো ঝামেলায় পড়ে না। কারণ লিস্ট আকারে সাজানো থাকলে কি হয়, প্রয়োজনীয় পেজে সে সরাসরি প্রবেশ করতে পারে। ওকে, মেইন সেকশন থাকুক আমি একটা টপিক সার্চ দিলাম, হোম পেজ আসলো, এবং আমি দেখলাম আমি যে জিনিসটা খুঁজছি সেটা 3 নাম্বার পেজে রয়েছে। তাহলে আমি সরাসরি 3 প্রবেশ করলাম, এবং 3 থেকে আরো ডিটেইলসে যেতে হলে কোনো সাব পেজগুলোতে ক্লিক করলাম। তার মানে আমার এই পেজগুলো এবং এই পেজগুলো ভিজিট করার প্রয়োজন নেই। তাহলে এভাবে মেনু বা হায়ারার্কিসের মাধ্যমে ওয়েবসাইটকে লিস্ট আকারে বা এভাবে ইন্ডেক্স অনুযায়ী সাজানো হয়। এটি বেশিরভাগ ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু মেনু বা হায়ারার্কিস ব্যবহার করা হয়, যেহেতু ইউজার ফ্রেন্ডলি এবং ইউজাররা এটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সাধারণত অনলাইনে যেগুলা বিভিন্ন ধরনের ভিউয়ার্স থেকে ইনপুট নেওয়া হয়, যেমন অনলাইন জরিপগুলা, তারপর হচ্ছে অনলাইন হেল্প সিস্টেম, বিভিন্ন অনলাইন হেল্পের বিভিন্ন ওয়েবসাইট রয়েছে না, তাহলে এই সিস্টেমগুলো কিন্তু এই স্ট্রাকচারটা ফলো করে। ওকে, নেক্সট
ওয়েব লিঙ্ক স্ট্রাকচার, যে দিকটা অনেকটা এরকম। এখানে মূল স্ট্রাকচারটা মনে রাখতে হবে এভাবে যে এই নেটওয়ার্ক স্ট্রাকচারে প্রতিটি পেজের সাথে সংযুক্ত থাকে। আমি যদি 1 নাম্বার পেজটাকে হোম পেজ ধরি, তাহলে কিন্তু এই 1 নাম্বার হোম পেজে 2, 3, 4, 5 প্রতিটি পেজেরই লিংক 1 নাম্বার পেজে থাকবে। সেম এজ আমি যদি 5 নাম্বার পেজটাকে লাস্ট পেজ ধরি, তাহলে এই 5 নাম্বার পেজে 1, 2, 3, 4 এই 4টি পেজের লিংক 5 নাম্বার পেজে থাকবে। তাহলে আমি যদি 5 নাম্বার পেজ থেকে যে কোনো পেজে যেতে চাই, সেক্ষেত্রে আমাকে অন্য পেজগুলো পুনরায় ভিজিট করতে হবে না, আমি সরাসরি অন্য পেজে জাম্প করতে পারবো। তাহলে নেটওয়ার্ক বা ওয়েব লিংক স্ট্রাকচারের এটাই সুবিধা যে আমি যদি 3 নাম্বার পেজ থেকে 1 নাম্বার পেজে ব্যাক করতে চাই, আমাকে 2 নাম্বার পেজটা ভিজিট করতে হবে না, আমি থেকে সরাসরি 1 এ জাম্প করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে থার্ড যেটা আমাদের স্ট্রাকচার হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল। আমরা লিনিয়ার শব্দের অর্থ যদি জানি, লিনিয়ার মানে হচ্ছে সরল পথে যেটা চলে। লিনিয়ার স্ট্রাকচারের মূল যেটি বৈশিষ্ট্য সেটি হচ্ছে এখানে প্রতিটি পেজের সাথে অন্য পেজগুলো লিংক অবস্থায় থাকে। যেমন আমরা চিত্রের দিকে তাকালেই বুঝবো, এ পেজ থেকে বি পেজে যাওয়া যায়, বি থেকে সি তে যাওয়া যায়, কিন্তু এ থেকে সি তে আসা যায় না। মানে এভাবে লিনিয়ার যেতে হবে, সিরিয়াল এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, আবার ই থেকে এ তে ব্যাক করবে। তাহলে এ পেজ থেকে বি পেজে আসা যাবে, আবার বি থেকে এ তে ব্যাক করা যাবে, বি থেকে সি তে আসা যাবে, সি থেকে বি তে ব্যাক করা যাবে। তার মানে আমি যদি এ থেকে ডি বা সি পেজ দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে বি হয়ে আসতে হবে। এটি লিনিয়ারের বৈশিষ্ট্য বলা যেতে পারে, একটি অসুবিধাও বলা যেতে পারে। সাধারণত যে ওয়েবসাইটগুলোতে ওয়েব পেজগুলো কম হয়, সংখ্যা কম হয়, সেক্ষেত্রে এই স্ট্রাকচারটি প্রযোজ্য। ওকে, এবং কোন ওয়েবসাইটকে সিরিয়ালি সুন্দরভাবে অনুক্রমিকভাবে সাজাতে চাইলেই কিন্তু লিনিয়ার সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার ফলো করে। লিনিয়ার সিকোয়েন্সিয়াল ছোটখাটো ওয়েবসাইটের ক্ষেত্রে প্রযোজ্য। এই কারণে বলছি, কারণ যদি অনেকগুলো পেজ হয়, সেক্ষেত্রে আমি যদি 1 নাম্বার পেজ থেকে 25তম পেজে যেতে চাই, সেক্ষেত্রে আমার 1 থেকে শুরু করে 24 পর্যন্ত সবগুলো বিয়ে করে যেতে হবে। এটা কিন্তু অনেক বেশি টাইম কনজিউমিং। তাহলে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার আমরা বুঝলাম। লাস্ট জিনিস হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশনাল স্ট্রাকচার। হাইব্রিড শব্দের অর্থ আমরা জানি সংকর, মানে সংমিশ্রণ। তাহলে কোনো একটি স্ট্রাকচার দিয়ে যদি ওয়েবসাইট সাজানো হয়, সেক্ষেত্রে সেটা কিন্তু অনেক বেশি সুন্দর বা অনেক বেশি সহজবোধ্য হয় না। মানে একটি স্ট্রাকচার ফলো করে একটি ওয়েবসাইট বানাতে গেলে সেখানে অনেক ধরনের সমস্যা হতে পারে, মানে ড্রব্যাকস গুলো চোখে পড়ে বেশি। কিন্তু যদি একের অধিক স্ট্রাকচার ফলো করা হয় একটি ওয়েবসাইটকে সাজানোর ক্ষেত্রে, তখন সবগুলো স্ট্রাকচারের বেনিফিট গুলো আমরা পেয়ে থাকি। সাধারণত আমরা যে ওয়েবসাইট গুলো প্রতিনিয়ত আমরা ভিউ করে থাকি বা অ্যাক্সেস করে থাকি, ওগুলো সবগুলোই কিন্তু এই হাইব্রিড বা কম্বিনেশনাল স্ট্রাকচারই ফলো করে বানানো হয়েছে। তাহলে আমরা দেখি হাইব্রিড স্ট্রাকচার কিরকম হয়। হাইব্রিড শব্দের অর্থ দিয়ে কিন্তু আমরা বুঝছি যে একাধিক স্ট্রাকচার যেখানে কম্বাইন করা হয়েছে, একাধিক স্ট্রাকচারের সংমিশ্রণের ফলে নতুন যে স্ট্রাকচার তৈরি হয়, সেটি হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার। ওকে, আমরা চিত্রে দেখি হাইব্রিড স্ট্রাকচারে যদি এটি হোম পেজ হয়, তাহলে 1, 2 এবং 3 হচ্ছে সাবসেকশন। 1 নিয়ে এ এবং বি এইটুকু অংশ আমরা দেখছি, আবার সেটি কি নেটওয়ার্ক স্ট্রাকচারের মতো দেখতে। পরবর্তী 2 নিয়ে XY পেজ, এই তিনটি পেজের মধ্যে যে স্ট্রাকচার দেখছি সেটি কিন্তু লিনিয়ার স্ট্রাকচার। আবার এ থেকে 3 তে আসলে এবং 3 এর পরে আরেকটি পেজ আমরা লাস্ট যেটা দেখছি এবি, এটি দিয়ে আসলে দেখা যাচ্ছে এটি একটি ট্রি স্ট্রাকচার ফলো করা হচ্ছে। তাহলে এখানে একাধিক স্ট্রাকচারকে এক জায়গায় এসে সমন্বয় করা হচ্ছে। ব্যবহারকারীর সুবিধার জন্যই কিন্তু হাইব্রিড বা কম্বিনেশনাল স্ট্রাকচার ব্যবহার করা হয়। কারণ দেখা যাচ্ছে কোনো টপিক বা কোনো
ইনফরমেশনকে যখন আমরা সাথে সাথে যাচ্ছি তার অনেকগুলো সাব টপিক বের হয়ে আসে। তো সাব টপিক গুলা এবং মেইন টপিক গুলাকে আলাদা রেখে প্রয়োজন অনুসারে ভিউয়ার্স এর চাহিদা অনুসারে যখন সাজানো হয় তখন কিন্তু একটি মাত্র স্ট্রাকচার দিয়ে সেটাকে সাজানো সম্ভব হয় না বা সেটা সৌন্দর্য হয় না, উপকারী হয় না। তো হাইব্রিড এবং কম্বিনেশন স্ট্রাকচার হচ্ছে সবচেয়ে বেশি ইউজড এবং ফুলফিল আর কি। ওকে, লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল এবং হাইব্রিড কম্বিনেশনাল, এবং প্রথমে আমরা আলোচনা করেছি ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, এবং সেকেন্ড ছিল আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচার। এই চারটি স্ট্রাকচার আমাদের বইয়ে রয়েছে। এই চারটি স্ট্রাকচার আমাদেরকে জানতে হবে, এবং তোমাদের বেশিরভাগ কিন্তু এই স্ট্রাকচারের উপর যে প্রশ্নগুলো রয়েছে মোস্ট যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা থাকে কোন স্ট্রাকচারটি তুলনামূলক বেশি নিরাপদ, কোন স্ট্রাকচারটি উদ্দীপকের জন্য প্রযোজ্য। তাহলে এক্ষেত্রে আমরা শুধু বইয়ের পড়াগুলো পড়লেই হবে না, এই টপিক বা এই পড়ার সাথে মিলিয়ে আমাকে সৃজনশীল প্রশ্ন কিন্তু করতে হবে। সৃজনশীল প্রশ্ন এক্সারসাইজ করতে হবে। যত বেশি এক্সারসাইজ তুমি করবে তত বেশি তুমি প্রশ্ন সম্পর্কে ইজি হবে। হঠাৎ কোনো উদ্দীপক আসলে কিন্তু তোমার তখন চিন্তায় আসবে না যে এটি আমার কোন স্ট্রাকচারকে ফলো করতে বলা হচ্ছে বা কোন স্ট্রাকচার এখানে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা যখনই এই ধরনের কোনো টপিক পড়ব তার সাথে মিলিয়ে আমার অনুশীলনীর পড়াগুলো এবং আমার যে বোর্ড কোয়েশ্চেন রয়েছে সেগুলোর সাথে আমি মিলিয়ে লিখবো যে আমার এই টপিকটা কোথায় গিয়ে আলোচিত হচ্ছে বা কিভাবে উপস্থাপিত হচ্ছে। এটি একটি কোয়েশ্চেন। এবং আরেকটি টপিক আমি বলতে পারি যেটা হচ্ছে এই স্ট্রাকচারগুলোর মধ্যে তুলনা। ওকে, আসতে পারে যে লিনিয়ার এবং হাইব্রিড স্ট্রাকচারের মধ্যে পার্থক্য দেখো, বা ট্রি স্ট্রাকচার এবং নেটওয়ার্ক স্ট্রাকচারের মধ্যে পার্থক্য দেখো। সেক্ষেত্রে আমাকে পয়েন্ট আউট করে সুবিধা অসুবিধা বৈশিষ্ট্যগুলোকে আলাদা করে নিতে হবে। এটা তুমি বইয়ের হেল্প নিয়েও পেতে পারো, বা রেফারেন্স বই যদি থাকে রেফারেন্স বইয়ের হেল্প নিতে পারো। যে পয়েন্টগুলো তোমার মনে থাকে, যে পয়েন্টগুলো তোমার কাছে সহজ মনে হয়, তুমি ওগুলো নিয়ে একটা নোট করে ফেলবে। তাহলে কিন্তু আমরা পার্থক্যগুলো ভালো মতো আয়ত্ত করতে পারবো। ওকে, আজকে তাহলে এই ওয়েবসাইট স্ট্রাকচার এতটুকুই। আমরা ওয়েবসাইট কাকে বলে, ওয়েবসাইটের কাঠামো বলতে কি বোঝায়, ওয়েবসাইট বেসিক একটি ওয়েবসাইটের স্ট্রাকচার যেটি প্রথমে আলোচনা করছি সেটা মনে রাখবো, এবং এই চারটি স্ট্রাকচার ভালো মতো করে চিত্র সহ মনে রাখবো। উদ্দীপকে কিন্তু চিত্র আছে, সেক্ষেত্রে চিত্র খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। চিত্রে তীর চিহ্ন কোন দিকে আছে সেটি খেয়াল রাখতে হবে। যেমন দেখো এখানে আমি দিলাম লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল, এ থেকে বিতে যাওয়া যায়, বি থেকে এতে যাওয়া যায়, তাহলে তীর চিহ্নের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারছি। মাঝে মাঝে এমন করা হয় উদ্দীপকে স্ট্রাকচারগুলোকে একটু জটিল করে দেওয়া হয়, তুমি একের অধিক স্ট্রাকচার দেখলেই বুঝবে সেটি হাইব্রিড বা কম্বিনেশনাল স্ট্রাকচার। যদি ভাবে লিনিয়ার ওয়াইজ থাকে যে প্রথম পেজ থেকে মাঝের কোনো পেজে আমি সরাসরি অ্যাক্সেস করতে পারছি না, আমাকে মাঝখানের পেজগুলো ভিজিট করে যেতে হচ্ছে, সেক্ষেত্রে সেটা অবশ্যই লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার। যদি সবগুলো পেজের সাথে সবগুলো পেজ লিংক করা থাকে সেটি হবে নেটওয়ার্ক বা ওয়েব লিংক স্ট্রাকচার। ট্রির মতো দেখতে যেটা সেটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। ওকে, আজকে এতটুকু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বই থেকেও কিন্তু বাকি যে আমাদের বইয়ের যে পড়া আছে সেগুলো অবশ্যই রিডিং করবে। রিডিং না করলে কিন্তু তোমার বেসিক ধারণাটা ক্লিয়ার হবে না, এবং তুমি অবজেক্টিভ মিস করবে। অবশ্যই মেন বই রিডিং করবে। ওকে, থ্যাংক ইউ।